where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আবার আমরা একাদশ রসায়নের ক্লাসে ফিরে এলাম। আমরা আগের দিন যেখানে ছেড়েছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আমি সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এইচএস সেকশন, এসি ইনস্টিটিউশন, মালদা। তাহলে আমরা দেখো আগের দিন শেষ করেছিলাম অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগের প্রথম অনুসিদ্ধান্তটা দিয়ে, যেখানে বলেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া সমস্ত মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণুক, এবং তার প্রুফ আমরা আগের দিন দিয়েছিলাম। দ্বিতীয় অ্যাপ্লিকেশন আজকে যেটা আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি, দেখো অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগের ভিত্তিতেই আমরা অনুসিদ্ধান্তগুলোকে প্রুফ করব। এবং আজকের অনুসিদ্ধান্ত হচ্ছে গ্যাসের আণবিক ভর। আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল এম স্ট্যান্ডস ফর মলিকুলার ওয়েট। আণবিক ভর ওর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আমরা বাষ্প ঘনত্বকে ডেনোট করি ক্যাপিটাল ডি দিয়ে। বাষ্প ঘনত্বকে ইংরেজিতে বলে ভেপার ডেনসিটি বা রিলেটিভ ডেনসিটি, আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। সেই জন্য আমরা ডেনসিটি বোঝাতে ডি কথাটা ব্যবহার করেছি। আমরা এই সম্পর্কে যাওয়ার আগে আমাদের দুটো জিনিস আগে জেনে নিতে হবে। এক হচ্ছে আমরা গ্যাসের ঘনত্ব না নিয়ে বাষ্প ঘনত্ব নিচ্ছি কেন। দ্বিতীয়ত বাষ্প ঘনত্ব বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানব। তার সাথে সাথে জানব গ্যাসের পরম ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব বলতে কি বোঝো। এই জায়গাগুলো আগে আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে প্রথমত হচ্ছে আমরা ঘনত্ব না নিয়ে গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্বটা নেই কেন। গ্যাসের ঘনত্বের মানটা খুব কম, সেই জন্য আমরা গ্যাসের ঘনত্বটা কল্পনা বলবো না, গ্যাসের ঘনত্বটাকে আমরা সরাসরি রাসায়নিক গণনার ক্ষেত্রে ব্যবহার করি না। এই ক্ষুদ্র মান নিয়ে হিসাব করতে আমাদের অসুবিধে হয়। কারণ তুমি বলবে গ্যাসের ঘনত্ব কম হয় কেন? তুমি তো একটা গ্যাসের আয়তনকে সীমাহীনভাবে বাড়াতে পারো। তাহলে গ্যাসের আয়তন তুমি যত বাড়াবে তার ঘনত্ব তো তত কমবে। আমি উষ্ণতা এবং চাপ স্থির রেখে আমি তো গ্যাসের আয়তন পরিবর্তন করতে পারবো না। এবার আমি যদি চাপটাকে পরিবর্তন করে দিয়ে গ্যাসের আয়তনটাকে এনলার্জ করি, তাহলে তো তার ঘনত্বটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে ঘনত্বের মান গ্যাসের ক্ষেত্রে এতটাই কমে যায় যে সেই কম মান নিয়ে বা নগণ্য মান নিয়ে আমাদের গণনা করাটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্বের মতো আমরা বাষ্প ঘনত্বের মানটাও একটা তুলনামূলক রাশি দিয়ে প্রকাশ করেছি একই রকমভাবে। ওখানে যেমন পারমাণবিক গুরুত্বের ক্ষেত্রে যেমন বলেছি, কোনো মৌলের একটা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী। আণবিক গুরুত্বের ক্ষেত্রে বলেছি কোনো পদার্থের একটা অণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় অবশ্যই। আর এখানে কি বলছি, এখানে বাষ্প ঘনত্ব যখন নিচ্ছি তখন আমরা বলছি যে কোনো পদার্থের বা কোনো গ্যাসীয় পদার্থের ভর সম আয়তন হাইড্রোজেনের ভরের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটা হচ্ছে তার বাষ্প ঘনত্ব, অবশ্যই একই উষ্ণতা ও চাপে।
তাহলে আমরা এক এক করে ডেফিনেশনে যাব। আমরা শুধু বললাম যে আমরা কেন বাষ্প ঘনত্বটা নিয়েছি গ্যাসের, আমরা কেন ঘনত্ব নিইনি। কারণ ঘনত্বের মানটা, গ্যাসের ঘনত্বের ক্ষেত্রে ঘনত্বের মানটা অনেক কম আসে, যার জন্য আমাদের গণনার ক্ষেত্রে একটা অসুবিধা হয়। সেই জন্য আমরা বাষ্প ঘনত্বটা ব্যবহার করে থাকি গ্যাসের ক্ষেত্রে। এবার আমরা জানব যে পরম ঘনত্ব। গ্যাসের পরম ঘনত্ব, গ্যাসের প্রমাণ ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব, এই তিনটে জিনিস সম্পর্কে আগে একটা ক্লিয়ার ধারণা আমরা তৈরি করে নিই। পরম ঘনত্বটা কি? পরম ঘনত্ব হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, এই উষ্ণতা ও চাপ তুমি তোমার খুশি মতো ঠিক করো, কোনো অসুবিধা নেই, কিন্তু উষ্ণতা এবং চাপকে স্থির রাখতে হবে। তাহলে একটা স্থির উষ্ণতা ও চাপে 1 লিটার যে কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে আমরা বলি তার পরম ঘনত্ব। তোমরা তো ফিজিক্সে বা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, ঘনত্ব কি? একক আয়তনের ভর। পদার্থের একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব। ঘনত্ব মানে ভর বাই আয়তন। তা আমি তো সেই কথাটাই বলছি, একক আয়তন মানে এখানে 1 লিটার, তাহলে 1 লিটার গ্যাসের ভরটাই হচ্ছে তার পরম ঘনত্ব একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে। তাহলে কোনো অসুবিধা নেই, ঘনত্বের যা নর্মাল ডেফিনিশন সেই ডেফিনিশন থেকেই পরম ঘনত্বটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একক আয়তনের ভর 1 লিটার গ্যাসের ভর, তাহলে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকেই আমরা বলছি তার পরম ঘনত্ব। তাহলে কারো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে তুমি এবার বলবে প্রমাণ ঘনত্বটা কি? ঠিকই তো, কিছুই না, প্রমাণ অবস্থায় ঘনত্ব নাও। প্রমাণ অবস্থা মানে কি? এসটিপি। এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস 1 atm চাপ। তাহলে এসটিপিতে 1 লিটার পরিমাণ কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে আমরা বলবো তার প্রমাণ ঘনত্ব। তাহলে পরম ঘনত্ব আর প্রমাণ ঘনত্বের ডেফিনেশনে কোনো পার্থক্য নেই, ভর বাই আয়তন দুটোই একই। 1 লিটার গ্যাসের ভর, দুই ক্ষেত্রেই 1 লিটার গ্যাসের ভরই বলছি, একটা যে কোনো উষ্ণতা ও চাপে, আর একটা কিন্তু এসটিপিতে। এইটা শুধু মনে রাখতে হবে। প্রমাণ অবস্থায় 1 লিটার কোনো গ্যাসের ভরকে বলবো তার প্রমাণ ঘনত্ব, যে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে বলবো পরম ঘনত্ব। তাহলে অসুবিধে নেই, দুটো একই রকম। এবার আসছে আমাদের টার্গেট বিষয়টা, গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে কি বাষ্প ঘনত্ব হচ্ছে? তাহলে তুমি 1 লিটার আবার যে কোনো গ্যাসের ভর নিয়ে নিতে পারো। আমি আগের দুটো যখন 1 লিটার নিলাম, এটাও তুমি নিতে পারবে 1 লিটার যে কোনো গ্যাসের ভর। 1 লিটার হাইড্রোজেনের ভরের তুলনায় যত গুণ ভারী হবে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, সেই তুলনামূলক সংখ্যাটাই হবে তার বাষ্প ঘনত্ব। তুমি যদি বলো আমি 1 লিটার নিব না, আমি ভি লিটার নিব, নাও ভি লিটার। ভি লিটার মানে তুমি ভি লিটারকে তুমি 2 লিটার, 5 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার, হোয়াট এভার ইট মে বি, যে কোনো কিছু তুমি নিতে পারো। তুমি 50 লিটার নিলে বা নাও, কোনো অসুবিধা নেই। 50 লিটার গ্যাসটা নাও, 50 লিটার তাহলে হাইড্রোজেনও নিতে হবে, একই উষ্ণতা ও চাপে। তুমি গ্যাসটার আয়তন যত নেবে হাইড্রোজেনের আয়তনও তত নিতে হবে। এবার দুটোরই ভর মেপে নাও, গ্যাসের ভর কত, সম আয়তন হাইড্রোজেনের ভর কত। এবার দেখো গ্যাসটা ওই সম আয়তন হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী। যত গুণ ভারী হবে সেই সংখ্যাটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব। তাহলে আমরা বলবো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন অপেক্ষা যত গুণ ভারী সেই সংখ্যাটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব, সেই তুলনামূলক সংখ্যাটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব। এবার অনেকে বলে স্যার কত লিটার নেব? তুমি যত খুশি নাও, যেটা খুশি তুমি নাও।
তুমি 1 লিটার 2 লিটার 5 লিটার 10 লিটার 15 লিটার 20 লিটার 25 লিটার 100 লিটার 1000 লিটার কোনো প্রবলেম নেই। যত লিটার গ্যাসটা নেবে তত লিটার হাইড্রোজেন নাও। দুজনেরই ভর তুলা যন্ত্রে বার করে নাও, নিয়ে দেখো যে হাইড্রোজেনের ভরের তুলনায় গ্যাসের ভরটা কত গুণ ভারী। যত গুণ ভারী হবে সেই তুলনামূলক সংখ্যাটাই হবে তার বাষ্প ঘনত্ব। তাহলে অসুবিধা নেই আর কিছু। এটা নতুন জিনিস ছিল, আমরা জানলাম। নতুন বলবো না, কারণ ক্লাস 10-এও কিছু 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 বইয়ে কিন্তু এই রিলেশনটাও কিন্তু প্রুভ করা ছিল, যদিও এটা মাধ্যমিকে দেওয়া হয় না, কিন্তু রিলেশনটা কিন্তু ওখানে আছে। তাহলে আমরা 3টে ডেফিনিশন আগে জানলাম। আমরা এই প্রুফে যাব গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আমরা অ্যাভোগাড্রো প্রকল্পকে কাজে লাগিয়ে এটা এই অনুসিদ্ধান্তটা প্রমাণ করব। কিন্তু তার আগে আমরা একটা কাজ করব, আমরা গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক রিলেট করার চেষ্টা করব। দেখি গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি। এই যে রিলেশন আমরা বার করতে যাচ্ছি সবটাই কিন্তু বাষ্প ঘনত্বের ডেফিনিশন থেকে আসবে। আমি যে এই অনুসিদ্ধান্তটা প্রুভ করব এটাও কিন্তু বাষ্প ঘনত্বের ডেফিনিশন থেকে আসবে সবগুলো। দেখো আমি বাষ্প ঘনত্বের ডেফিনিশন কিভাবে লিখছি। বাষ্প ঘনত্ব ব্র্যাকেটে ক্যাপিটাল ডি লিখে দিলাম ইজ ইকুয়াল টু ভি আয়তন কোন গ্যাসের ওজন বাই যতটা আয়তন গ্যাস নিয়েছো তত আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন বা ভর, যেটা খুশি তুমি লিখতে পারো। আমি ওজন লিখে দিয়েছি যখন, তখন আর কাটাকাটি করছি না, কারণ আমরা বলেছি রসায়নে ওজন এবং ভর আমরা একই অর্থে ব্যবহার করছি। তাহলে আয়তন যখন আছে তখন উষ্ণতা চাপ মেনশন করাটা বাধ্যতামূলক। তাহলে ব্র্যাকেটে আমাকে উষ্ণতা চাপ বলতে হবে। এটা কোন অবস্থায়? আমি বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের সম্পর্ক দেখাতে চাইছি। প্রমাণ ঘনত্ব মানে তাহলে প্রমাণ অবস্থায় গ্যাসের যে ঘনত্ব সেটা, তাহলে আমাকে কিন্তু এটা কনসিডার করতে হবে প্রমাণ অবস্থায়। তাহলে আমি ব্র্যাকেটে লিখে দেব এসটিপিতে। এসটিপিতে কথাটা আমাকে বলতে হবে। যখনই আমার রিলেশনের মধ্যে আয়তন কথাটা থাকবে ততক্ষণ কিন্তু আমরা পাশে মনে রাখবো যে উষ্ণতা এবং চাপ কিন্তু মেনশন করব। তাহলে ভি আয়তন কোনো গ্যাসের আয়তন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, এটা জেনারেল ডেফিনিশন বাষ্প ঘনত্বের। এবার এখান থেকে আমি কি করছি দেখো, আমি ভি আয়তনের পরিবর্তে আমি এবার লিখছি 1 লিটার কোনো গ্যাসের ওজন বা ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন। লিটার যখন আছে তখন অবশ্যই এখানেও এসটিপি কথাটা লিখতে হবে এসটিপিতে এটা। এবার দেখো এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজনকে আমি কি বলবো? গ্যাসটার প্রমাণ ঘনত্ব। তাহলে আমি এখানে লিখতে পারি 1 লিটার কোনো গ্যাসের ওজন প্রমাণ অবস্থায় সেটা হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব, আর 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন এসটিপিতে, তাহলে এটা হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। এটা আর এসটিপির ব্যাপার নেই।
তাহলে এবার কি করব দেখো, এটা ক্যাপিটাল ডি ইজ ইকাল টু এটা, ক্যাপিটাল ডি ইজ ইকাল টু এটা। তাহলে আমি কি হচ্ছে, আচ্ছা এখানে গ্যাসের কথাটা এখানে লিখে দিই, গ্যাসের, তাহলে গ্যাসের, আচ্ছা এখানেও লিখে দিই, গ্যাসের বাষ্প ঘনত্ব ব্র্যাকেটে ডি ইজ ইকাল টু এটা, বা বা গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ইজ ইকাল টু এটা। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্বকে যদি আমি হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব দিয়ে গুণ করে দিই, তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব পেয়ে যাব। তাহলে বা গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ইন্টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকাল টু গ্যাসের প্রমাণ ঘনত্ব। এটা হলো রিলেশনটা। তাহলে আমরা কি পেলাম দেখি, এইটা হচ্ছে আমাদের রিলেশনটা। এটা হলো রিলেশনটা। তার মানে একটা গ্যাসের বাষ্প ঘনত্বকে আমরা যদি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব দিয়ে গুণ করে দিই, তাহলে ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব পেয়ে যাব। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো, যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকাল টু গ্যাসটার বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্বকে যদি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব দিয়ে গুণ করে দিই, তাহলে ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব বেরিয়ে যাবে। তাহলে এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। এটা এমসিকিউ এর একটা প্রশ্ন হতে পারে, এই রিলেশনটা। তা অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। অঙ্কের ক্ষেত্রে হয়তো এরকম কোনো তথ্য থাকলো, এবার তোমাকে হয়তো গ্যাসটার প্রমাণ ঘনত্ব বার করতে বলেছে, তাহলে তখন প্রমাণ ঘনত্ব বার করতে গেলে গ্যাসটার বাষ্প ঘনত্ব তোমাকে বার করতে হবে, করে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব দিয়ে যদি গুণ করে দাও, তাহলে গ্যাসটার প্রমাণ ঘনত্ব পেয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে হয়ে গেল আমাদের রিলেশনটা। তার মানে গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে গ্যাসের প্রমাণ ঘনত্বের সম্পর্ক আমরা বার করলাম। গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকাল টু গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। মিটিয়ে দিলাম এটা। আচ্ছা, এটা এই লাইনটা লাগবে আমার, থাক ওটা। এবার দেখো, আমরা এই 2 নাম্বার অনুসিদ্ধান্তটাকে প্রুভ করতে যাচ্ছি। গ্যাসের আণবিক ভর ওর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, m ইজ ইকাল টু 2d, এটা আমরা প্রুভ করব। তো বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু তোমরা যেটা করো, অনেকে মুখস্থ করে নাও। মুখস্থ কিন্তু করবে না, বিষয়টাকে রিয়ালাইজ করার চেষ্টা করো। আমাদের মতো তোমরাও যে কোনো সময় নিজে থেকে লিখতে পারবে। তাহলে আমরা এই সম্পর্কটাই যখন যাচ্ছি আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে, শুরুটা কিন্তু আবার বাষ্প ঘনত্বের ডেফিনিশন দিয়ে করব। তবে কি কন্ডিশনটা এবার আমার এসটিপির দরকার নেই। এসটিপির দরকার নেই তাই বলে কি উষ্ণতা ও চাপ উল্লেখ করার দরকার নেই? অবশ্যই আছে। তাহলে এখানে শুধু লিখে দিতে হবে একই উষ্ণতা ও চাপে, একই উষ্ণতা ও চাপে। তার মানে এসটিপিটা ওয়ান অফ দ্য পার্টিকুলার কন্ডিশন, ওটাও একই উষ্ণতা চাপের মধ্যে পড়ে। তুমি যদি মনে করো যে আমি এসটিপিতে করবো, করো, কোনো সমস্যা নেই, ওটাও তো ওয়ান অফ দ্য কন্ডিশন। আমরা বলেছি যে কোনো উষ্ণতা চাপ তুমি ফিক্সড করতে পারো। একই উষ্ণতা ও চাপ বলছি কেন, এখানে দুটো গ্যাসের আয়তন তোমাকে নিতে হচ্ছে। তোমার টার্গেট গ্যাসের আয়তন আছে, হাইড্রোজেন গ্যাসের আয়তন আছে। কাজে আয়তনটা যখন মেজার করবে,
এই দুটো আয়তনই একই উষ্ণতা ও চাপে মেজার করতে হবে। এবার উষ্ণতা চাপ তুমি তোমার মতো করে সেটেল করো, নো প্রবলেম। সেটা এসটিপি হতে পারে, সেটা এনটিপি হতে পারে, কোনো প্রবলেম নেই, যেটা খুশি তুমি ইউজ করো। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্বের এটা ডেফিনিশন। এই ডেফিনেশনটা লেখার পর এবার আমি কি করছি দেখো, এটা অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগের মধ্যে পড়ছে। তাহলে এই প্রকল্পটাকে এখানে প্রয়োগ করতে হবে। প্রকল্পটা কিভাবে প্রয়োগ করব? প্রকল্পটা কি বলেছিল? বলেছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। খেয়াল করো, আয়তন যদি একই হয় গ্যাসের, যে কোনো গ্যাসের আয়তন যদি একই হয়, তার মধ্যে অণুর সংখ্যা একই থাকবে। তুমি 10 সিসি হাইড্রোজেন নাও, তুমি 10 সিসি অক্সিজেন নাও, তুমি 10 সিসি ক্লোরিন নাও, তুমি 10 সিসি অ্যামোনিয়া নাও, তুমি 10 সিসি কার্বন ডাইঅক্সাইড নাও, প্রত্যেকের মধ্যে একই সংখ্যক অণু আছে। আয়তন একই, অণুর সংখ্যা একই, তবে অবশ্যই আয়তনটা একই উষ্ণতা ও চাপে সেটা কিন্তু নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে একই উষ্ণতা ও চাপে সমস্ত গ্যাসের আয়তন কিন্তু তোমাকে নিতে হবে। তাই যদি হয় তাহলে আমি অ্যাভোগাড্রো প্রকল্পটা এখানে প্রয়োগ করছি। অ্যাভোগাড্রো প্রকল্পটা আমরা একটা কালার চক দিয়ে লিখছি। ধরি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী ভি আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান এন, ব্র্যাকেটে একই উষ্ণতা ও চাপে। কারণ এখানে আয়তন কথাটা আছে, একই, এখানে লেখার মধ্যে ঢুকিয়ে দিলেই ভালো হতো যে একই উষ্ণতা ও চাপে ভি আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান এন। এখানে লিখে দিই যখন লেখা হয়নি, একই উষ্ণতা ও চাপে, এটা এটা আমরা ধরলাম। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পটা এখানে প্রয়োগ করে দিলাম। প্রকল্পটা কিভাবে প্রয়োগ করলাম, যে কোনো গ্যাসের আমি যদি ভি আয়তন নিই তাহলে তার মধ্যে অণুর সংখ্যা সবার একই থাকবে, এবং সেই সংখ্যাটা আমি ধরে নিলাম এখানে ছোট হাতের এন। তাই যদি হয় তাহলে এবার আমি লিখতে পারি গ্যাসের বাষ্প ঘনত্ব বারবার না লিখে শুধু ডি লিখবো এবার। তাহলে ডি ইজ ইকাল টু আমি কি লিখতে পারি, ডি ইজ ইকাল টু আমি লিখতে পারি দেখো ভি আয়তন গ্যাসে তাহলে আমার কতগুলো অণু থাকবে, এন সংখ্যক অণু থাকবে। তাহলে আমি এখানে লিখবো এন সংখ্যক গ্যাসের অণুর ওজন বা ভর বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ওজন। অ্যাভোগাড্রো প্রকল্পটাকে তাহলে প্রয়োগ করলাম এখানে। অ্যাভোগাড্রো প্রকল্প আয়তন একই আছে, অণুর সংখ্যা একই থাকবে। তাহলে এবার কিন্তু আর পাশে উষ্ণতা চাপ মেনশন করতে হবে না, কারণ আয়তন ব্যাপারটা নেই, অণুর সংখ্যায় চলে এসেছি। আয়তন থেকে আমরা অণুর সংখ্যায় ঢুকে গেছি অ্যাভোগাড্রো প্রকল্পটাকে প্রয়োগ করে। তাহলে এবার আমি এখানে লিখতে পারি দেখো, এইটার মানে এন ইন্টু গ্যাসের একটি অণুর ওজন বাই এন ইন্টু হাইড্রোজেনের একটি অণুর ওজন। এটা তাহলে এন এন কাটাকাটি হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো এখানে, এখানে দেখি লেখা যায় কি না। তাহলে দাঁড়ালো গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি অণুর ওজন, একটি অণুর ওজন।
দেখো বোঝা গেল কিনা, এন এন কাটাকাটি গেল, তাহলে উপরে পড়ে রইল গ্যাসের একটি অণুর ওজন, তাই লিখেছি। নিচে হাইড্রোজেনের একটি অণুর ওজন, হাইড্রোজেনের একটি অণুর ওজন। এবার হাইড্রোজেনের অণু তো দ্বিপরমাণুক, আমরা প্রথম যে অনুসিদ্ধান্ত সেটা প্রুভ করেছিলাম, মৌলিক গ্যাসগুলোর অণু দ্বিপরমাণুক। তাহলে হাইড্রোজেনের একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমি এখানে লিখতে পারি, ওই লাইনের পরে এখানে লিখছি, আবার এখানটায় লিখছি, এগুলো সব ডি বা ডি ইজ ইকাল টু, বা ডি ইজ ইকাল টু ওইটা, বা ডি ইজ ইকাল টু, তাহলে কি দাঁড়াচ্ছে, গ্যাসের একটি অণুর ওজন ডিভাইডেড বাই 2 ইন্টু, দুটি হাইড্রোজেনের একটি অণুর ওজন মানে দুটো এইচ পরমাণুর ওজন। এবার দুটো এইচ পরমাণুর ওজন মানে আমি এটাকে লিখছি 2 ইন্টু একটি এইচ পরমাণুর ওজন। তাহলে এখানে লিখলাম 2 ইন্টু একটি এইচ পরমাণুর ওজন। আমার বোর্ডে জায়গা কম বলে আমি এই লাইনটাকে একটু জাম্প করলাম। আমি এখানে দেখাতাম দুটি হাইড্রোজেন পরমাণুর ওজন, পরের লাইনে লিখতাম দুটি হাইড্রোজেন পরমাণুর ওজন মানে 2 ইন্টু হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন। সেটা একবারে লিখে দিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারবে, অসুবিধা হবে না। তাহলে এবার এই দুইটাকে বাইরে বার করে নিচ্ছি, তাহলে ইজিক্যাল টু, দুই বাইরে বেরোনো মানে নিচে আছে, তাহলে হাফ ইন্টু ওপরে থাকলো তাহলে গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, পরমাণুর ওজন এটা। এবার গ্যাসের একটা অণুর ওজন, এই অংশটা দেখো, যে কোনো পদার্থের একটা অণুর ওজন একটা হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় যত গুণ ভারী, সেটা তো পদার্থটার আণবিক গুরুত্ব। তাহলে এখানে গ্যাসের একটা অণুর ওজন হাইড্রোজেনের একটা পরমাণুর ওজনের তুলনায় কত গুণ ভারী সেটা বোঝাচ্ছে, মানে ওই দুইয়ের অনুপাত। তার মানে এটা হয়ে গেল গ্যাসটার আণবিক গুরুত্ব। তাহলে আমি লিখতে পারি কি, এবার আমি যদি ওপরে লিখি, একটু জায়গা তো নেই, ডি ইজ ইকাল টু, তাহলে কি হলো, ডি ইজ ইকাল টু, তাহলে 1/2 ইন্টু আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব, আমরা যদি আণবিক গুরুত্বকে এম দিয়ে প্রকাশ করি, তাহলে ডি ইজ ইকাল টু হাফ ইন্টু এম, বা এম ইজ ইকাল টু 2D। এটা প্রুফ হয়ে গেল, অর্থাৎ গ্যাসের আণবিক গুরুত্ব ওর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, যেটা এখানে দেওয়া আছে, এম ইজ ইকাল টু 2D। তাহলে এরকম বুঝে বুঝে করতে হবে, তাহলে ভুল হওয়ার কোনো রাস্তাই থাকবে না। আমরা মুখস্থ করি, মুখস্থ করলে কি হবে, 2 লাইন লেখার পর ভুলে গেলে তুমি আর পড়তে পারবে না, মেলাতে পারবে না, কিচ্ছু নেই, শুধু ভাববে আমি প্রথম লাইনে ডেফিনিশনটা লিখব। যেখানেই বাষ্প ঘনত্ব থাকবে, বাষ্প ঘনত্বের ডেফিনিশনটা দিয়েই শুরু হয়। এবার ওই ডেফিনিশনটা লেখার পরে অ্যাভোগাড্রো প্রকল্পটাকে প্রয়োগ করলাম। অ্যাভোগাড্রো প্রকল্প প্রয়োগ করলেই আমার আয়তন থেকে আমি অণুর সংখ্যায় ঢুকে গেলাম। এবার অণুর সংখ্যায় ঢুকে গেলে আমার লক্ষ্য থাকবে গ্যাসের একটা অণুর ওজন একটা হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় কত গুণ ভারী সেটা বার করা, কারণ আণবিক গুরুত্বতে যাব। তাহলে দেখো সেটা কিভাবে চলে এলাম, আমরা আয়তন থেকে অণুর সংখ্যায় গেলাম, ওপর নিচে দুই জায়গায় এন আছে বলে এনটাকে কাটাকাটি করে বার করে দিলাম। তাহলে ওপরে গ্যাসের একটা অণুর ওজন, নিচে হাইড্রোজেনের একটা অণুর ওজন। এবার হাইড্রোজেনের একটা অণু দ্বিপরমাণুক, তাহলে আমি ওই জন্য কি করলাম, গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের, এটা কাটাকাটি করে এই লাইনটা লিখেছি, আবার এখানে আসতে হবে। তাহলে গ্যাসের একটি অণুর ওজন বাই 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ওজন। এবার এই দুইটাকে বাইরে বার করে নিলাম, তাহলে হাফ ইন্টু গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, মানে সেই অংশটা গ্যাসের আণবিক গুরুত্বকে প্রকাশ করছে। কাজেই ডি ইজ ইকাল টু হাফ ইন্টু আণবিক গুরুত্ব, বা ডি ইজ ইকাল টু হাফ ইন্টু এম, বা এম ইজ ইকাল টু 2D। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্তের প্রুফ। আমাদের 4টে অনুসিদ্ধান্ত আছে, তার মধ্যে প্রথমটা আমরা আগের ক্লাসে করেছিলাম,
দ্বিতীয়টা আজকে করলাম, তৃতীয়টা করব, চতুর্থটাও আজকে করব। তো আমরা এবার তৃতীয় অনুসিদ্ধান্তের মধ্যে যাচ্ছি, এই অংশটা মিটিয়ে দিচ্ছি। তাহলে 3 নম্বর প্রয়োগটা দেখো। 3 নম্বর প্রয়োগ হচ্ছে, 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে 3, 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এখন কি হায়ার সেকেন্ডারিতে বা 11-এ এখন এই প্রশ্নগুলো খুব কম দিচ্ছে, যেহেতু এগুলো মাধ্যমিকেই এক্সটেন্ডেড প্রবলেম হিসাবে দিয়ে দেওয়া হচ্ছে। ন্যাচারালি 11-এ কিন্তু এগুলো কম দিচ্ছে তুলনামূলকভাবে। তো যাই হোক, আমরা কীভাবে প্রুভ করব সেটা দেখে নিই। এটাও যে আমরা প্রুভ করব যে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, এটাও কিন্তু বাষ্প ঘনত্বের ডেফিনেশন থেকে আসবে। আমরা প্রথম লাইনটা মিটিয়ে দিলাম ডেফিনেশনের, ওটা রাখলেই দেখছি এখন ভালো হতো। তো আমরা আরেকবার লিখে নিচ্ছি। গ্যাসের বাষ্প ঘনত্ব ব্র্যাকেটে ডি ইজ ইকাল টু ভি আয়তন কোনো গ্যাসের, এবার ভর লিখে দিলাম, বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ব্র্যাকেটে কি লিখব? ব্র্যাকেটে লিখব, যেহেতু এসটিপি বলাই আছে তাহলে আমাদের এসটিপিতেই নিতে হবে। এসটিপিতে এটা খেয়াল রাখবে যে আমার লেখার মধ্যে যদি আয়তন থাকে তাহলে অবশ্যই কিন্তু উষ্ণতা ও চাপটাকে মেনশন করতে হবে, এটা খেয়াল করতে হবে। তাহলে ভি আয়তন কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটা বাই ডেফিনিশন আমরা লিখলাম। এবার এখান থেকে আমি এটাকে চেঞ্জ করছি, দেখো এখানে ভি আয়তনের পরিবর্তে আমি 1 লিটার আয়তনে চলে যাচ্ছি। আমি যে কোনো আয়তনে যেতে পারি, আমি তো ভি বলেছি ইন জেনারেল ফরম্যাটে। ভিটা তুমি তোমার খুশি মতো সিলেক্ট করো, কোনো অসুবিধা নেই, যা খুশি নাও। আমি 1 লিটার নিচ্ছি, তাহলে তাহলে আমি এখানে লিখছি এসটিপি, এখানে লিখে দিলাম একবারে। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, তাহলে আর বাইরে এসটিপি লিখলাম না, এসটিপিটা এখানে ঢুকিয়ে দিয়েছি। আয়তন যেহেতু আছে লিটার কথাটা ব্যবহার করেছি। তাহলে এখান থেকে এবার কি লিখবো, এখানে বা ডি ইজ ইকাল টু লিখে দিই, বা ডি ইজ ইকাল টু, বা ডি ইজ ইকাল টু। এবার দেখো এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর আমরা জানি কত, অর্থাৎ হাইড্রোজেনের এটা কিন্তু প্রমাণ ঘনত্বকে বোঝাচ্ছে। এটা হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বকে বোঝাচ্ছে।
এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটা আমাদের জানা, কত তোমাকে বলছি আমি। তাহলে এখানে লিখব এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.089 এত গ্রাম। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে এটা। এখন তুমি বলতে পারো স্যার এই ফিগারটা যদি আমি ভুলে যাই যে 0.089 আমি ভুলে গেছি পরীক্ষা হলে, আমি কি করব? তাহলে তো এই প্রুফটা আর করতে পারবো না। ঠিকই, ওটা ছাড়া তুমি প্রুফ করতে পারবে না। তাহলে এটা মনে রাখবো কি করে? দেখো, এসটিপিতে আমরা জানি যে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তুমি জানো। এটা এখানে যদিও প্রুফ করব, আমরা এটা ক্লাস 10 থেকে পেয়েছি, কিন্তু সেই প্রুফটাই এখানে করছি। যদিও 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এখানে তো বলেছে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে হাইড্রোজেনের 1 গ্রাম অণু মানে, হাইড্রোজেনের একটা অণু মানে H2, তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে কত? 2 গ্রাম। 2 গ্রামের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তাহলে তুমি এখানে ব্যাক ক্যালকুলেট করে বার করে নিতে পারো, যদি ভুলে যাও যে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের প্রমাণ অবস্থায় ভর কত? 2/22.4 এত গ্রাম। এই মানটা দেখবে ওটাই বেরিয়ে আসছে 0.089। তুমি ক্যালকুলেট করে দেখবে, তাই বেরিয়ে আসবে। তাই তুমি ব্যাক ক্যালকুলেট করে বার করে নেবে যদি এটা মুখস্থ না থাকে। আর মনে রাখতে পারলে ভালো যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে এটা হয়ে গেল। এবার আমি যদি বজ্র গুণন করি তাহলে আমি লিখতে পারি অতএব এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর সমান ডি ইন্টু 0.089 এত গ্রাম। এটা বজ্র গুণন করলেই হয়ে যাচ্ছে। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এটা ইন্টু এটা, তাই লিখলাম। আমাকে কি বলেছে? আমাকে বলেছে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের আয়তন বার করতে হবে। তাহলে আয়তনটাকে আমাকে ডান দিকে রাখতে হবে। এখানে দেখো আয়তন বাঁদিকে আছে, ভরটা আছে ডান দিকে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখব। ঘুরিয়ে লিখলেই আমার প্রুফ হয়ে যাবে। 1 গ্রাম অণু মানে আণবিক গুরুত্ব পরিমাণ। আমি আণবিক গুরুত্বকে এম দিয়ে প্রকাশ করব। এখানে লিখে দিচ্ছি গ্যাসটির আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম হলে 1 গ্রাম অণু গ্যাস সমান এম গ্রাম। তার মানে তোমার লক্ষ্য হচ্ছে গ্যাসটার আণবিক গুরুত্ব যদি এম হয় তাহলে 1 গ্রাম অণু গ্যাস মানে এম গ্রাম। তাহলে এম গ্রামের এসটিপিতে আয়তন বার করতে হবে এবং সেটা দেখাতে হবে 22.4 লিটার। তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমি ওপর থেকে একটু মিটাই, আমাদের ডেফিনিশনটা আর দরকার নেই, এটা আর এই লাইনটা মিটিয়ে দিই, এই দুটো লাইন, তাহলে আমাদের হয়ে যাবে। এই দুটো লাইন মিটালে আশা করি হয়ে যাবে। তাহলে আমি কি এবার লিখছি দেখো, ওই লাইনটাকে এই লাইনটাকে আমি উল্টিয়ে লিখছি। তাহলে ডি ইন্টু 0.089 গ্রাম গ্যাসটির এসটিপিতে আয়তন সমান কত? আয়তন আছে 1 লিটার। তাহলে আয়তন সমান 1 লিটার। ভালো কথা। তাহলে 1 গ্রাম অণু, গ্যাসটির 1 গ্রাম অণু মানে কত? এম গ্রাম। তাহলে আমি লিখব অতএব এম গ্রাম গ্যাসটির এসটিপিতে আয়তন কত?
তাহলে 1 ইন্টু এম বাই ডি ইন্টু 0.089 এত লিটার। এবার আমরা তো একটু আগেই প্রমাণ করেছি, এই লাইনটা মিটিয়ে দিলাম, আমরা একটু আগেই প্রমাণ করেছি এম ইজ ইকাল টু 2D, তাহলে আমি এম এর জায়গায় এখানে 2D লিখি, তাহলে ইজ ইকাল টু 1 ইন্টু 2 ইন্টু ডি বাই ডি ইন্টু 0.089 এত লিটার, ডিডি কেটে গেল, তাহলে এইটা দেখবে 2 বাই 0.089, এটা মানে 22.4, তুমি করে দেখে নেবে, আমরা 1 ডেসিমালে নিয়েছি, তাহলে এটা ইজ ইকাল টু 22.4 লিটার। এই হয়ে গেল প্রুফ। তাহলে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন তুমি দেখে নিলে 22.4 লিটার। এগুলো কিন্তু তাহলে মুখস্থের কিন্তু কোনো জায়গা নেই, বুঝে নিতে হবে। বুঝে নিলে তোমার নিজেরও ভালো লাগবে, তুমি প্রুফ করে আনন্দ পাবে, নিজে মজা পাবে, মনেও থাকবে। আর মুখস্থ করলে কিন্তু তুমি ভুলে যাবে, তোমার একটুও ভালো লাগবে না, আনন্দ পাবে না তুমি পড়ে। তখন যারা আনন্দ পাবে তারা তখন নিজে থেকে পড়বে, পড়তে ইচ্ছা করবে যে না আরও পড়ি, বাহ ভালো লাগছে। আর পড়ায় মজা না পেলে কিন্তু পড়তে ভালো লাগবে না, তখন তোমার মনেও রাখতে পারবে না আর ভুলে যাবে। তাহলে 3 নাম্বার প্রুফ হয়ে গেল। 4 নাম্বার প্রুফ লাস্ট অনুসিদ্ধান্ত। চার নাম্বার, গ্যাসের উপাদানগুলির আয়তন সংযুতির সাহায্যে গ্যাসের আণবিক সংকেত নির্ণয়। এটা তার মানে কি? তাহলে আমি একটা গ্যাসীয় যৌগের সংকেত বার করব। এমন গ্যাসীয় যৌগ নিব, প্রথমে দুরকম হতে পারে গ্যাসীয় যৌগটা, আমি বলছি সেটা পরে, যে এমন গ্যাসীয় যৌগ নিব যার উপাদানগুলো সব গ্যাসীয়। এরকম দেখি 2-4টা গ্যাসীয় যৌগ কি কি হতে পারে, দেখি কি কি হতে পারে। এক হতে পারে অ্যামোনিয়া। অ্যামোনিয়া নিজে গ্যাস, যার উপাদানগুলো দেখো নাইট্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেনও একটা গ্যাস, এটা হতে পারে। হতে পারে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, HCl, দেখো উপাদান হাইড্রোজেন এবং ক্লোরিন দুটোই গ্যাস, এটা হতে পারে। 3 নাম্বার হচ্ছে নাইট্রিক অক্সাইড, এ নিজেও গ্যাস, আবার দেখো উপাদানগুলো নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোই গ্যাস। হতে পারে জলীয় বাষ্প, H2O, নিজেও বাষ্পীয় অবস্থায় আছে, উপাদানগুলো দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা সবাই গ্যাস। তাহলে এই জাতীয় যে যৌগগুলো আছে, এই জাতীয় যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা তাদের উপাদানগুলোর আয়তন সংযুতিকে কাজে লাগিয়ে আমরা যৌগটার আণবিক সংকেত বার করতে পারি। তাহলে আমাদের প্রথমে অ্যামোনিয়া আছে, তুমি যে কোনোটা নিয়ে করতে পারবে, একই পদ্ধতিতে একই রকমভাবে বেরিয়ে আসবে। আমরা শুধু একটা নিচ্ছি। আমার প্রথমে অ্যামোনিয়া আছে, এখানে যদিও আমি সংকেত লিখে দিলাম, সংকেতটা লেখা উচিত নয়,
কারণ আমি তো এই সংকেতটা বার করতে চাইছি। আমি সংক্ষেপে লেখা যাবে বলে আমি ওইভাবে সংকেতটা ব্যবহার করেছিলাম, সংকেত ব্যবহার করতে পারবো না, কারণ সংকেতটাই আমাকে বার করতে হবে। তাহলে আমাকে বানান করেই লিখতে হবে, কিছু করার নেই। অ্যামোনিয়া হতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে, নাইট্রিক অক্সাইড হতে পারে, জলীয় বাষ্প হতে পারে, এটসেট্রা এটসেট্রা, এগুলো হতে পারে। তাহলে আমি অ্যামোনিয়ার সংকেত বার করতে চাইছি। তাহলে আমি কি করব? আমাকে জানতে হবে অ্যামোনিয়ার মধ্যে উপাদান মৌল কে কে আছে। আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে অ্যামোনিয়ার মধ্যে উপাদান মৌল কে কে আছে এবং সেই উপাদান মৌলগুলো কি আয়তন অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। তাহলে এটা পরীক্ষা করে দেখে নিতে হবে। তাহলে আমরা লিখব, এবার দেখো, বাস্তব পরীক্ষায় দেখা যায় অ্যামোনিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটি উপাদান মৌল বর্তমান এবং একই উষ্ণতা ও চাপে এক আয়তন নাইট্রোজেন তিন আয়তন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে দুই আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা এই কথাটা তোমাকে আগে লিখে নিতে হবে যে বাস্তব পরীক্ষায় দেখা যায় অ্যামোনিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটি উপাদান মৌল বর্তমান এবং একই উষ্ণতা ও চাপে এক আয়তন নাইট্রোজেন তিন আয়তন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে দুই আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা তুমি জানো, এই বিক্রিয়াটা তোমাদের ওয়েল নান। কেন না তুমি জানো N2 + 3H2 = 2NH3। আমি এই বিক্রিয়াটাকে সামনে রেখে আমি এটা বললাম, এটা লিখলাম না, এটা তো লেখা যাবে না, কারণ অ্যামোনিয়ার তাহলে তো সংকেত হয়ে গেল, তাহলে তার প্রুফ করার দরকার নেই, তাহলে তো NH3 তুমি ওখানে বলেই দিলে। এটা বলা যাবে না, এটা আমার মনে থাকবে, আমি মনের ভেতরে রেখে আমি এই কথাটাকে বা এই ইকুয়েশনটাকে কল্পনায় রেখে আমি এটা ভাষায় লিখছি। তাহলে এই কথাটা আগে আমাকে লিখে নিতে হবে। তাহলে এবার আমি কি বলবো, দেখো, যেটা ভাষায় বলেছি এবার আমি সেটা সমীকরণে প্রকাশ করব। সমীকরণটা কিন্তু এরকম চিহ্ন সংকেত দিয়ে নয়, সমীকরণটাকেও ভাষায় লিখব। কিভাবে ভাষায় লিখব? আমি একটা অন্য কালার ব্যবহার করি, ব্লু কালারটা ব্যবহার করি। তাহলে ব্লু কালার দিয়ে লিখি, তাহলে এক আয়তন নাইট্রোজেন যোগ তিন আয়তন হাইড্রোজেন, সংক্ষেপে লিখলাম হাইড্রোজেন, = দুই আয়তন
অ্যামোনিয়া। অ্যামোনিয়া দেখো যেটা মুখে বলেছি, এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেন, তাহলে এক আয়তন নাইট্রোজেন যোগ 3 আয়তন হাইড্রোজেন ইকুয়াল টু 2 আয়তন অ্যামোনিয়া। অসুবিধা হওয়ার কথা না। দেখো এটাই তো তার আয়তন সংযুতি, আমি তো হেডিং করেছি তাই, উপাদানগুলির আয়তন সংযুতির সাহায্যে। তাহলে আমি কি আয়তনে তারা যুক্ত হয়েছে এটা বাস্তব পরীক্ষা করে দেখেছি, দেখার পরে আমি এটা লিখলাম। আমরা জানি এই সমীকরণটা, এটাকে সামনে রেখেই তো আমি বললাম এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা পরীক্ষার খাতায় কখনো লেখা যাবে না, আমি মিটিয়ে দিলাম ওই জন্য। এটা তোমাকে বোঝানোর জন্য বললাম যে তুমি মনে মনে ইকুয়েশনটা ভাববে, ইকুয়েশনটা তোমার নোন। এখানে যে কটা নিয়েছি যৌগ সবগুলো তোমার জানা। হাইড্রোজেন ক্লোরাইড H2 + Cl2 = 2HCl, তার মানে এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। তুমি যদি নাইট্রিক অক্সাইডে যাও N2 + O2 = 2NO, তার মানে এক আয়তন নাইট্রোজেন এক আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন নাইট্রিক অক্সাইড তৈরি করবে। তোমার তো জানা এটা। জলের ক্ষেত্রে তুমি তো জানো 2H2 + O2 = 2H2, তাহলে 2 আয়তন হাইড্রোজেন এক আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন স্টিম তৈরি করবে। তাহলে এগুলো জানা, আমি না জানার ভান করে লিখছি। তাহলে সমীকরণটা তোমাকে মনের খাতায় লিখে রাখতে হবে, ওখান থেকে দেখে তুমি শুধু ভাষায় প্রকাশ করো। সমীকরণটা দিলাম, ভাষায় সমীকরণ দিলাম। এবার আমি অ্যাভোগাড্রো প্রকল্পটাকে প্রয়োগ করব, কারণ এ তো অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগ। তাহলে প্রকল্প কি বলছে, আয়তন থেকে আমি অণুর সংখ্যায় যাব এবার। তাহলে আমি কি করছি, তাহলে আমি এখানে লিখি, ধরি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী একই উষ্ণতা ও চাপে একক আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান n। এটা আমি ধরে নিলাম যে অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী একই উষ্ণতা ও চাপে, চাপ আর উষ্ণতা স্থির থাকলে একক আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা একই হবে। যে কোনো আয়তন, একই আয়তন নিলেই হলো। 10 সিসি 15 সিসি 20 সিসি যে কোনো গ্যাস নিয়ে নাও, আয়তন যদি এক থাকে তার মধ্যে অণুর সংখ্যা একই থাকতেই হবে। এবার কটা অণু আছে আমি তো জানি না, আমি সেটাকে n ধরে নিলাম। তাহলে এবার আমার এক আয়তন নাইট্রোজেনের মধ্যে এক আয়তন নাইট্রোজেন মানে একক আয়তন নাইট্রোজেন, তাহলে একক আয়তন নাইট্রোজেনের অণুর সংখ্যা কত হবে n। 3 আয়তন হাইড্রোজেনের অণুর সংখ্যা কত হবে 3n। 2 আয়তন অ্যামোনিয়া অণুর সংখ্যা কত হবে 2n। তাহলে আমি সেটা লিখবো এবার ওপর থেকে। তাহলে এই লাইনটা মিটিয়ে দিলাম। তাহলে এবার কি লিখছি দেখো, তাহলে এবার এক আয়তনে লিখছি n অণু নাইট্রোজেন যোগ n অণু 3n অণু হাইড্রোজেন ইকুয়াল টু 2n অণু অ্যামোনিয়া। এর প্রেক্ষিতে লিখলাম এক আয়তনে অণুর সংখ্যা n, তাহলে n 3 আয়তনে তাহলে হবে 3n, 2 আয়তনে হবে 2n, সেই অনুযায়ী লিখেছি। তাহলে এবার আমি কি করব দেখো, সবটির মধ্যে n আছে, সবটিকে n দিয়ে ভাগ করে দেব। তাহলে n দিয়ে ভাগ করলে এখানে কি পাবো, 1 অণু নাইট্রোজেন, 3 অণু হাইড্রোজেন, 2 অণু অ্যামোনিয়া। অসুবিধা নেই। আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে অ্যামোনিয়ার একটা অণু আমাকে পেতে হবে। আমি তো আণবিক সংকেত প্রকাশ করব। একটা অণুকে, পদার্থের একটা অণুকে আমরা যে সংকেত দিয়ে প্রকাশ করছি সেটাই তো আণবিক সংকেত। এবার সে একক অণু হিসাবে থাকবে কিনা সেটা পরের কথা। সে একক অণু বা মনোমার হিসাবে থাকবে কিনা আমি জানি না, সে ডাইমার হিসাবে আছে কিনা আমি জানি না, সে ট্রাইমার হিসাবে থাকবে কিনা আমি জানি না, সে পলিমার হিসাবে থাকবে কিনা আমি জানি না।
তাহলে আমাকে প্রথমে একক অণুর হিসাব ধরেই আগে কাজ করতে হবে। তাহলে একক অণু যদি পেতে চাই, একটা যদি অ্যামোনিয়ার অণু পেতে চাই, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 অণু পাবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে সবটিকে করতে হবে। তাহলে এটা হয়ে গেল হাফ অণু নাইট্রোজেন প্লাস 3 2 অণু হাইড্রোজেন ইজ ইকাল টু 1 অণু অ্যামোনিয়া। ঠিক, তাহলে নিচের অংশটা মিটিয়ে দিয়ে এবার, এটা আর কাজে লাগবে না। এবার তাহলে কি দাঁড়ালো দেখো, নাইট্রোজেন অণু, নাইট্রোজেন তো মৌলিক গ্যাস, তার অণু দ্বিপরমাণুক। 1 অণু মানে 2টো নাইট্রোজেন পরমাণু, তাহলে হাফ অণু মানে একটা নাইট্রোজেন পরমাণু। তাহলে এখানে হাফ অণুর বদলে আমি লিখছি একটি নাইট্রোজেন, আচ্ছা এখানে জায়গা হবে না, তাহলে আমি 1 পরমাণু নাইট্রোজেন লিখি, তাহলে এটা জায়গা হবে। 1 পরমাণু নাইট্রোজেন যোগ হাইড্রোজেনের অণু দ্বিপরমাণুক, তাহলে 1 অণু মানে 2টো পরমাণু, 1 অণু মানে 2টো পরমাণু, তাহলে 3 2 অণু মানে কটা পরমাণু, তাহলে 2 × 3 2 পরমাণু, 2 2 কেটে গেল মানে 3টে পরমাণু। তাহলে এখানে লিখব 3 পরমাণু হাইড্রোজেন ইজ ইকাল টু 1 অণু অ্যামোনিয়া। তার মানে আমি দেখছি অ্যামোনিয়ার একটা অণুতে একটা নাইট্রোজেন পরমাণু আছে, 3টে হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমি এখানে বলতে পারি অতএব, এটা লিখলাম না, আমি এই কথাটা ভাষায় লেখা উচিত আমার, যে অ্যামোনিয়ার একটা অণুতে একটা নাইট্রোজেন পরমাণু থাকবে আর 3টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে অ্যামোনিয়ার, আমি একবারে সরাসরি লিখলাম এখানে, অ্যামোনিয়ার সরল সংকেত, আমি আণবিক সংকেত এটা বললাম না, সরল সংকেত হলো NH3। এবার আমাকে আণবিক সংকেত বার করতে হবে। ধরি অ্যামোনিয়ার আণবিক সংকেত সমান NH3 হোল X। এবারে X এর মানটা আমি যদি বার করতে পারি, তাহলে অ্যামোনিয়ার সংকেতটা পেয়ে যাব। আচ্ছা, এবার পরীক্ষা করে আমরা দেখেছি অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব, পরীক্ষা করে আমরা দেখেছি অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। তুমি বলবে আপনি কি করে জানলেন এটা? দেখো, এটাও আমরা ব্যাক ক্যালকুলেট করে নিজেরা বার করে নিতে পারি। তুমি তো জানো অ্যামোনিয়ার সংকেত NH3, তার আণবিক গুরুত্ব কত? 14 3 17। তাহলে বাষ্প ঘনত্ব কী হবে? 17-র অর্ধেক, 8.5। উল্টো দিক থেকে বললাম, না জানার ভান করে করতে হবে। আমরা জানি তো সব গ্যাসের বাষ্প ঘনত্ব জানি, কারণ তুমি যে কোনো গ্যাসের তার যদি আণবিক সংকেত জানো, তাহলে আণবিক গুরুত্ব বার করে নিলে, তাকে 2 দিয়ে ভাগ করলেই তো বাষ্প ঘনত্ব। কিন্তু এটা এক্সপেরিমেন্টালি আমরা বার করতে পারি, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব আমি এক্সপেরিমেন্টালি বার করতে পারি। এটা মনে রাখার নিয়ম তোমাকে আমি শেখালাম উল্টো দিক থেকে। তাহলে বাষ্প ঘনত্ব 8.5, তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব ইজ ইকাল টু 17, 8.5 × 2, তাহলে 17 পেয়ে গেলাম। তাহলে এটা ইজ ইকাল টু 17, এবার আমাকে দেখাতে, আমি দেখাবো। তাহলে এটা মিটিয়ে দিই। তাহলে আমি লিখবো এবার প্রশ্নানুসারে NH3 হোল X ইজ ইকাল টু 17, বা 14 প্লাস 1 × 3 ইন্টু X ইজ ইকাল টু 17, বা 14 প্লাস 3 তার মানে 17X ইজ ইকাল টু 17, বা X ইজ ইকাল টু 1। অতএব অ্যামোনিয়ার সংকেত সমান NH3, X এর মান 1 হয়ে গেল, তাহলে বেরিয়ে এলো NH3। এইভাবে তুমি হাইড্রোজেন ক্লোরাইড বার করতে পারবে, এইভাবে তুমি নাইট্রিক অক্সাইড বার করতে পারবে, এইভাবে তুমি জলীয় বাষ্পের সংকেত বার করতে পারবে, যে কোনো যৌগের তুমি বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যে এখানে গ্যাসীয় যৌগগুলো নিয়েছি, প্রত্যেকের দুটো উপাদান, মৌলিক উপাদান দুটোই কিন্তু গ্যাসীয়।
একটা কথা মনে রাখবে, যেটাকে আমি হাইলাইটেড করছি, যেটা বহু ছেলেমেয়ে আমরা খাতা দেখি যখন তখন, বা আগে যখন খাতা দেখতাম, এখনও আমরা স্কুলের পরীক্ষা যখন নিই, যখন খাতা দেখি, তখন দেখি কিন্তু এটা বেশ কয়েকজন ছেলে কিন্তু ভুল করবেই, ছেলে মেয়ে। কীরকম? যেমন ধরো নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই যৌগটার সংকেত দেখানো উচিত না, আমি তাও ব্র্যাকেটে লিখে দিচ্ছি N2O। এই যৌগটার একটা বিশেষ পরিচিতি হচ্ছে, এই যৌগটাকে আমরা বলি লাফিং গ্যাস। তুমি নাম শুনে থাকবে তোমরা, লাফিং গ্যাস। সেই নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস, এবং তার সংকেত থেকে তুমি বুঝতে পারছো যৌগটার মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো উপাদান মৌল আছে। দুটোই তো গ্যাসীয়, দুটোই গ্যাসীয়। এবার অনেকে কি করে, ওই জন্য এই যৌগটাকে তৈরি করে কিভাবে জানো? 2N2 প্লাস O2 ইজ ইকাল টু 2N2O। দেখো ব্যালেন্স হয়ে গেছে। দিয়ে এই পদ্ধতিতে বলবে, বাস্তব পরীক্ষায় দেখা যায় একই উষ্ণতা ও চাপে 2 আয়তন নাইট্রোজেন 1 আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, একদম এরকম প্রুফ করে সংকেত বার করে দিবে N2O। এবং করেছে, আমি আমার স্কুলে খাতা দেখেছি, ভালো ছেলেরা করেছে, কেটে শূন্য দিয়েছি। সেই ছেলে তখনও বুঝতে পারেনি যে কেন স্যার কেটে শূন্য দিয়েছে। সে তখন জিজ্ঞাসা করছে, স্যার কেন এটা শূন্য হলো? তো প্রশ্ন হচ্ছে, পদ্ধতিগত কোনো ত্রুটি নেই, আমরা যেভাবে শিখেছি সেইভাবেই বার করেছে ও, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি কখনো নাইট্রাস অক্সাইডকে এইভাবে তৈরি করতে পারি না, আমরা তৈরি করতে পারি না এভাবে। আমরা অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রাস অক্সাইড তৈরি করি। নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে সবসময় নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রাস অক্সাইড তৈরি করে না। তাহলে এইভাবে যদি তৈরি না হয়, তাহলে আমি এই আয়তন সংযুতিটাকে কিভাবে কাজে লাগালাম? তৈরিতে হয় না। তাহলে এটা খেয়াল রাখবে, নাইট্রাস অক্সাইড কিন্তু তার উপাদান দুটো গ্যাসীয় হলেও তাকে কিন্তু এই পদ্ধতিতে বার করা যায় না, ওই জন্য আমি এর সঙ্গে লিখিনি, খেয়াল রাখতে হবে। এবার আমি যে সেটটা নেব, সেই সেটের মধ্যে উপাদানগুলোর একটা হবে গ্যাসীয় আর একটা হবে কঠিন, এরকম সেট এবার আমি নেব। তুমি বলবে তাহলে কারা কারা আসবে এখানে? এখানে তাহলে আসবে কার্বন ডাই অক্সাইড, এখানে আসবে সালফার ডাই অক্সাইড, এখানে আসবে মিথেন, এখানে আসবে হাইড্রোজেন সালফাইড, অ্যান্ড এটসেট্রা। এদের প্রত্যেকের দেখো মৌলিক উপাদান একটা কঠিন একটা গ্যাসীয়। কার্বন ডাই অক্সাইডে কার্বন আর অক্সিজেন আছে, কার্বন সলিড অক্সিজেন গ্যাস। সালফার ডাই অক্সাইডে সালফার আর অক্সিজেন আছে, সালফার সলিড অক্সিজেন গ্যাস। মিথেনে কার্বন আর হাইড্রোজেন আছে, কার্বন সলিড হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন এবং সালফার আছে, হাইড্রোজেন গ্যাস এবং সালফার কঠিন। তাহলে এই যৌগগুলোর প্রত্যেকটাতে তুমি লক্ষ্য করে দেখো একটা করে কঠিন একটা করে গ্যাস আছে। তাহলে এদের ক্ষেত্রে আমি যে টেকনিকে গ্যাসীয় যৌগগুলোর আণবিক সংকেত বার করব, নাইট্রাস অক্সাইডকে কিন্তু তার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এই পদ্ধতিতেই কিন্তু বেরোবে নাইট্রাস অক্সাইড। এটাকে কিন্তু আলাদা করে মার্ক করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রাস অক্সাইড।
উপাদান মৌল দুটোই গ্যাসীয় হওয়া সত্ত্বেও এই পদ্ধতিতে কিন্তু বেরোবে, মনে রাখতে হবে। তাহলে এই পদ্ধতি আমি তোমাকে আগে দেখাই। তাহলে এবার আমি কি করব দেখো, প্রুফ করবার জন্য আমি কার্বন ডাই অক্সাইডের আণবিক সংকেত বার করব। প্রথমে আছে, আমি এটাই নিচ্ছি, সবগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে হবে, কোনো সমস্যা নেই। তুমি তো জানো কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2, জানে না এরকম ছেলে পেলে হায়ার সেকেন্ডারি লেভেলে নেই বললেই চলে। CO2 আমরা সবাই জানি, অনেক নিচু ক্লাস থেকে আমরা এগুলো দেখছি। তাহলে CO2-র মধ্যে একটা C আছে আর দুটো অক্সিজেন পরমাণু বা এক অণু অক্সিজেন আছে। এক অণু অক্সিজেন মানে এক আয়তন অক্সিজেনকে মিন করে। তাহলে CO2 এক আয়তন, CO2 বলতে এক আয়তন CO2 কে বোঝায়। আর CO2-র মধ্যে O2 আছে, দেখো আবার একটাই O2 এক আয়তনকে মিন করে। তাহলে আমি কি বলছি দেখো, বাস্তব পরীক্ষায় দেখা যায় কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেন এই দুটি উপাদান মৌল বর্তমান এবং একই উষ্ণতা ও চাপে এক আয়তন কার্বন ডাই অক্সাইডে এক আয়তন অক্সিজেন আছে। এটা আমরা সবাই জানি, নিজের থেকে তুমি লিখতে পারবে যে কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেন এই দুটো উপাদান মৌল বর্তমান এবং একই উষ্ণতা ও চাপে এক আয়তন কার্বন ডাই অক্সাইডে এক আয়তন অক্সিজেন আছে। তোমাকে তো শিখিয়ে দিলাম, কার্বন ডাই অক্সাইড যদি CO2 হয়, তাহলে CO2 মানে তো এক আয়তন কার্বন ডাই অক্সাইডকে বোঝাচ্ছে। CO2 মানে এক আয়তন, এর মধ্যে আছে তো O2 মানে তো এক আয়তন, তার মানে এটাও এক আয়তন, তার মধ্যে যে অক্সিজেন আছে এটাও এক আয়তন আছে, সেটাই লিখেছি। এক আয়তন কার্বন ডাই অক্সাইডে এক আয়তন অক্সিজেন আছে। তাহলে আমি এখানে বলতে পারি ভাষায় এক আয়তন কার্বন ডাই অক্সাইডে এক আয়তন অক্সিজেন আছে। এটাই আমার তাহলে ফান্ডামেন্টাল লাইন, এই লাইনটাই তাহলে হচ্ছে আমার ফান্ডামেন্টাল। এক আয়তন কার্বন ডাই অক্সাইডে এক আয়তন অক্সিজেন আছে। এবার অ্যাভোগাড্রো প্রকল্প প্রয়োগ করব। ধরি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী একই উষ্ণতা ও চাপে এক আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান n। এটা ধরে নিলাম একক আয়তন গ্যাসে অণুর সংখ্যা সব n। তাহলে এক আয়তন কার্বন ডাই অক্সাইডে n অণু কার্বন ডাই অক্সাইড আছে, খেয়াল করো। তাহলে এক আয়তন কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা তো n ধরেছি, তাহলে আমি এখানে লিখব n অণু কার্বন ডাই অক্সাইডে n অণু অক্সিজেন আছে।
অক্সিজেন আছে। তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইডে এক অণু অক্সিজেন আছে, এন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইডে এক অণু অক্সিজেন আছে। এবার এক অণু অক্সিজেন মানে অক্সিজেন অণু দ্বিপরমাণুক, তাহলে এক অণু অক্সিজেন মানে দুটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমি লিখব এক অণু কার্বন ডাই অক্সাইডে দুই পরমাণু অক্সিজেন আছে। তাহলে আমি বুঝে গেলাম কার্বন ডাই অক্সাইডের একটা অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে। এটা মিটিয়ে দিলাম, এটা আর কাজে লাগবে না। তাহলে এখান থেকে দেখো এক অণু কার্বন ডাই অক্সাইডের দুই পরমাণু অক্সিজেন আছে। তাহলে আমি এবার লিখতে পারবো অতএব কার্বন ডাই অক্সাইডের আণবিক সংকেত সমান CxO2। অক্সিজেন কটা আছে কার্বন ডাই অক্সাইড, এক অণু কার্বন ডাই অক্সাইডে দুই পরমাণু অক্সিজেন আছে, একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে, দুটো অক্সিজেন পরমাণু লিখে দিয়েছি। কিন্তু কার্বন কটা আছে আমি জানি না, তাহলে আমি ধরলাম CX, এক সংখ্যক কার্বন আছে, এক্স এর মানটা বার করতে পারলেই আমাদের হয়ে যাবে। ব্র্যাকেটে এখানে তাহলে ধরি কথাটা লিখে দিই, কারণ এটা তো আণবিক সংকেত নয়, এক্স এর মানটা বার করতে হবে। তাহলে আমি ধরলাম অতএব কার্বন ডাই অক্সাইডের আণবিক সংকেত CxO2 ধরি। তাহলে কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব এটা তো আমরা বার করতে পারি, তোমাকে বলেছি ব্যাক ক্যালকুলেশন করে 22, কারণ কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব 44, তাহলে অর্ধেক 22। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব সমান 44 পেয়ে গেলাম। এটা মিটিয়ে দিই। তাহলে কি হলো, আণবিক গুরুত্ব 44, তাহলে প্রশ্নানুসারে CxO2 = 44 বা 12x + 32 = 44 বা 12x = 44 - 32 বা x = 12/12 = 1। অতএব কার্বন ডাই অক্সাইডের আণবিক সংকেত x এর মান যেহেতু আমরা 1 পেলাম, তাহলে CO2, আমরা তো জানি এটা সবার, আণবিক সংকেত বেরিয়ে গেল CO2। এরকমভাবে এই কনসেপ্টে তুমি সালফার ডাইঅক্সাইড বার করতে পারবে, মিথেন পারবে, হাইড্রোজেন সালফাইড পারবে। ঠিক আছে, লাস্ট হচ্ছে নাইট্রাস অক্সাইডটা আমি শুধু তোমাকে বুঝিয়ে দেবো ভার্বালি, তুমি এটা নিজে করবে। তাহলে এটা কি করে করবে দেখো, তোমাকে শুধু বলে দিই, সংকেত তো আমরা জানি N2O, এটা মিটিয়ে দিয়ে এবার এগুলো আর দরকার নেই, এগুলো দরকার নেই। তুমি শুধু বুঝে নাও এখান থেকে যে N2O এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের আণবিক সংকেত, আমরা জানি এটা, এটা আমি বার করতে চাইছি। N2O মানে এক আয়তনকে বোঝায়, এক আয়তন নাইট্রাস অক্সাইড। এর মধ্যে কি আছে, যদি নাইট্রোজেন নাও তাহলে N2 আছে মানে এক আয়তন, যদি O নাও তাহলে O মানে কি হবে, O ইকুইভ্যালেন্ট টু হাফ অণু হাইড্রোজেন, হাফ O2 মানে একটা O। তাহলে তুমি যদি নাইট্রোজেনের রেসপেক্টে করো তাহলে বলবে এক আয়তন নাইট্রাস অক্সাইডে এক আয়তন নাইট্রোজেন আছে, তাহলে বাকি একই রকম। তুমি যদি অক্সিজেন নাও তাহলে বলবে এক আয়তন নাইট্রাস অক্সাইডে হাফ আয়তন অক্সিজেন আছে। এই ধরাটাই হচ্ছে আসল। তো এটা যেহেতু ভগ্নাংশ আসছে ধরবে না, এটা এর রেসপেক্টে করবে। তাহলে তোমার মূল কথাটা হচ্ছে এক আয়তন নাইট্রাস অক্সাইডে এক আয়তন নাইট্রোজেন আছে, ব্যাস। এইটা যদি তুমি
কনসিডার করো, তাহলে তোমার সংকেত এই পদ্ধতিতে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। তুমি বাড়িতে চেষ্টা করবে, যদি অসুবিধা হয় তোমাদের নিজ নিজ স্কুলে যারা টিচার আছেন তাদের সাহায্য নেবে, তারা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন, কাজে অসুবিধা হওয়ার কোনো কথা হবে না আর কি। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার এটাকে কন্টিনিউ করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।